বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের আসলে আমরা আবার আশাহত হলাম যে করোনা পরিস্থিতি যেহেতু খারাপ দিকেই যাচ্ছে, তাই আমাদের 30 তারিখ থেকে যে ক্লাসটি সরাসরি শুরু হওয়ার কথা ছিল কলেজের দিকে, তো সেটা আর হচ্ছে না। তো আমরা তাহলে অনলাইনের মাধ্যমেই আপাতত ক্লাসগুলো পরিচালনা করব। তোমরা সব সময় ক্লাসগুলো ঠিক মতন দেখবে এবং বাসায় ভালো করে লেখাপড়া করো। পরিস্থিতি বুঝে আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। গত ক্লাসটি তোমাদের মনে আছে কিনা তোমরা একটু স্মরণ করে দেখো। গত ক্লাসে কিন্তু আমরা ইউনিট 3 যে লেসন 2 ড্রিম পোয়েমসের ডিএইচ লরেন্সের যে পোয়েমটা ছিল ড্রিমস, সেটি পড়েছিলাম। এখন ল্যাংস্টন হিউজের যে আরেকটি কবিতা আছে ড্রিমসের উপরে, তার সম্পর্কে কিন্তু আমরা এখন পড়তে যাচ্ছি। প্রথমে আমরা একটু ল্যাংস্টন হিউজ সম্পর্কে জেনে নিই। উনি কে ছিলেন আসলে। ওনার পুরো নামটা হচ্ছে জেমস মার্শা ল্যাংস্টন হিউজ। ওয়াজ অ্যান আমেরিকান পোয়েট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তিনি সামাজিক আন্দোলনকারী ছিলেন, নভেলিস্ট, ঔপন্যাসিক, প্লেরাইট, নাট্যকার অ্যান্ড কলামনিস্ট ফ্রম জপলিন, মিসৌরি, ইউনাইটেড স্টেটস। তো তিনি কলাম লিখতেন আর কি, খবরের কাগজে। একজন কলামবিদ ছিলেন। জপলিন, মিসৌরিতে ওনার বসবাস ছিল, যেটা আমেরিকাতে আছে। ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইনোভেটর্স অফ দ্য দেন নিউ লিটারারি আর্ট ফর্ম কল্ড জজ পোয়েট্রি। তাহলে জজ পোয়েট্রি নামক একটি ধারা ছিল আর কি, যখন প্রথম দিকে আমেরিকার যারা নতুন কাব্যধারায় লেখা শুরু করেছিলেন, নতুন ধারার একটি আবিষ্কার কবিতার লেখার ক্ষেত্রে, তো উনি ছিলেন তাদের মধ্যে একজন। হিউজ ইজ বেস্ট নোন অ্যাজ লিডার অফ দ্য হার্লেম রেনেসা। হার্লেম রেনেসা সম্পর্কে কিন্তু আমি আগের ক্লাসে কিছুটা বলেছিলাম, তোমরা সেখান থেকে আরেকটু দেখে নিও। এটি হচ্ছে যারা নিগ্রো ছিল তাদের পক্ষে যে লেখালেখি করা হতো আর কি কবিতা, সেই হার্লেম রেনেসা হচ্ছে তাদের একটি মাধ্যম। হি গ্রু আপ ইন লরেন্স, কানসাস। তিনি কানসাসের লরেন্সে বড় হয়েছিলেন। হি ওয়াজ রেবেলিয়াস। তিনি আমাদের বাংলাদেশে যে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি ছিলেন, তিনিও বিদ্রোহী কবি টাইপেরই ছিলেন। ব্রেকিং ফ্রম দ্য ব্ল্যাক লিটারি এস্টাবলিশমেন্ট অ্যান্ড আ ওয়ার্ল্ড ট্রাভেলার। এবং তিনি যে কাব্যধারার যে নতুন একটা প্রবর্তনা হয়েছিল, কালো নিগ্রোদেরকে নিয়ে যে লেখনীগুলো তখন চলছিল, তাদের মধ্যে একজন বিদ্রোহী কবি। এবং তিনি পর্যটকও ছিলেন, সারা বিশ্বের বিভিন্ন দেশে তিনি ঘুরেছেন। এরপরে আমরা দেখি ওনার জন্মটা আসলে কখন। বর্ন ফেব্রুয়ারি 1, 1902, মানে 1902 সালের ফেব্রুয়ারির 1 তারিখে তার জন্ম হয়েছিল জপলিন, মিসৌরি, ইউনাইটেড স্টেটসে। এরপরে মারা গিয়েছিলেন মে 22, 1967। ফুল নেম জেমস মার্শা ল্যাংস্টন হিউজ। পোয়েমস হচ্ছে ওনার বিখ্যাত কিছু কবিতা আছে। হার্লেম নামক যে কবিতাটি, সেটি আসলে 1951 সালে তিনি লিখেছিলেন। তারপরে মন্টেজ অফ ড্রিম ডিফার্ড, মাদার টু সান, দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স, ড্রিমস কবিতাটি উনি 1922 সালে লিখেছিলেন। লেট মেরিকা বি মেরিকা অ্যাগেন, উনি এটা লিখেছিলেন 1936 সালে। লাইফ ইজ ফাইন, এটা 1949 সালে লিখেছেন। ব্রাদারলি লাভ লিখেছেন 1956। এরকম অসংখ্য কবিতা তার আছে জনপ্রিয়, তবে এইগুলো হচ্ছে বেশি জনপ্রিয় কবিতা আমি যেগুলোর কথা উল্লেখ করেছি। এডুকেশন, উনি লেখাপড়া করেছিলেন কোথায়? লিঙ্কন ইউনিভার্সিটিতে। কজ অফ ডেথ, ওনার প্রোস্টেট ক্যান্সার হয়েছিল, যার জন্য তিনি মারা যান। এবার আমরা ল্যাংস্টন হিউজের যে কবিতাটি আছে, সেই কবিতাটি সম্পর্কে কিন্তু আমরা পড়ব। তাহলে তোমরা একটু বইটা খুলে দেখতে পারো, ওনার কবিতা। তারপরে কবিতা কেন্দ্রিক যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা একটু দেখব। প্রথমে আমরা কবিতাটি একটু আলোচনা করে ফেলি। হোল্ড ফাস্ট টু ড্রিমস। আমাদেরকে তিনি বলেছেন যে তোমার স্বপ্ন তুমি ধরে রাখো, বেশ শক্ত করে আঁকড়ে ধরো তোমার স্বপ্নকে। ফর ইফ ড্রিমস ডাই, কারণ যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে একটি ডানা ভাঙা পাখির ন্যায়। দ্যাট ক্যানট ফ্লাই, যে পাখিটি আর উঠতে পারে না। হোল্ড ফাস্ট টু ড্রিমস, আবার তিনি এটি জোর দিয়ে বলেছেন যে তোমার স্বপ্নকে আঁকড়ে ধরে রাখো।
ফর হোয়েন ড্রিমস গো, কারণ যখন আমাদের স্বপ্ন চলে যায়, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, তখন আমাদের জীবনটা একটা অনুর্বর ভূমিতে পরিণত হয়। ফ্রোজেন উইথ স্নো, যেই ভূমিটা পুরোপুরি তুষারাবৃত থাকে। তুষারাবৃত কোনো ভূমিতে কিন্তু কোনো ফসলাদি হয় না, সেটা উৎপাদন ক্ষমতা হারায়। তাহলে আমরা বুঝতে পারছি আসলে তিনি স্বপ্নের গুরুত্বটা কতটা বোঝাতে চেয়েছেন আমাদেরকে। এবার এখানে কিন্তু আমরা গত ক্লাসেই শুরু করেছিলাম কবিতার প্রশ্নগুলো। প্রথমে কিন্তু ডিএইচ লরেন্সের কবিতার উপরে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবার আসো আমরা হিউজের কবিতার উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। হোয়াট ইজ হিউজ টেলিং হিজ রিডার্স টু ডু? হিউজ তার যে রিডার আছেন, পাঠকরা আছেন, তাদের উদ্দেশ্যে তিনি কি বলেছেন? হিউজ ইজ টেলিং হিজ রিডার্স টু হোল্ড ফাস্ট দেয়ার ড্রিমস। হিউজ আসলে তার রিডারদেরকে বলছেন তারা যেন তাদের স্বপ্নকে ধারণ করে রাখে, আঁকড়ে ধরে রাখে, স্বপ্ন দেখা যাতে তারা বন্ধ না করে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াই ডাজ হি ওয়ান্ট হিজ রিডার্স টু হোল্ড ফাস্ট টু দেয়ার ড্রিমস? কেন তিনি চাচ্ছেন তার পাঠকরা তাদের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখুক? হি ওয়ান্টস হিজ রিডার্স টু হোল্ড ফাস্ট টু দেয়ার ড্রিমস অ্যাজ উইদাউট ড্রিমস লাইফ ইজ মোশনলেস অ্যান্ড আনপ্রোডাক্টিভ। আসলে তিনি তার পাঠকদেরকে বলেছেন তারা যেন তাদের স্বপ্নকে ধরে রাখে, কারণ স্বপ্নবিহীন জীবনটা হচ্ছে একটা গতিহীন জীবন এবং অনুর্বর অনুৎপাদনশীল একটা জীবন। তাই তার পাঠকদের প্রতি তিনি অনুরোধ রেখেছেন তারা যেন তাদের স্বপ্নকে ধরে রাখে। এবার পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি আমরা একটু দেখি। Why, according to Hughes, are dreams so important in our life? হিউজের মতে কেন স্বপ্ন আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ? According to Hughes, dreams are very important in our life. হিউজের মতে স্বপ্ন হচ্ছে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। Because without dreams, life is a broken winged bird. কারণ স্বপ্ন ছাড়া একটি জীবন হচ্ছে একটা ডানা ভাঙা পাখির ন্যায়। And barren field frozen with snow, এবং একটি অনুর্বর ভূমি যেটি তুষারাবৃত। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, হোয়াট টাইপ অফ ড্রিমস ডু দ্য টু পোয়েটস হাইলাইট? এবার কিন্তু দুজন কবিকে নিয়ে একত্রে এখানে কোশ্চেন আসছে যে দুজন কবি কোন ধরনের স্বপ্নের ব্যাপারে এখানে আলোকপাত করেছেন। লরেন্স হাইলাইটস প্র্যাকটিক্যাল ড্রিমস অর প্ল্যানিং ফর লাইফ। ডিএইচ লরেন্স যে কবিতাগুলো লিখেছেন তিনি আসলে ওই স্বপ্নের কথা এখানে বোঝাচ্ছেন যেই স্বপ্ন আমাদের জীবনের পরিকল্পনা করতে সাহায্য করে থাকে। অন্যদিকে হিউজ হাইলাইটস হোপ অর এইম ইন লাইফ। আর হিউজ বলেছেন যে আশা করতে, জীবনে যেন আমাদের আশা থাকে, আর অথবা এইম ইন লাইফ, আমাদের যেন একটা ভবিষ্যতের আশা থেকে যে আমি জীবনে কি করতে চাই। এবার কোয়েশ্চেন নাম্বার 4 যেটা আছে, এখানে কিন্তু তোমাদেরকে কতগুলো কবিতায় ব্যবহৃত হয়েছে এমন কিছু ফ্রেজ আছে যেগুলো আমাদের জানতে হবে আসলে সেই ফ্রেজগুলো দ্বারা কি বোঝাচ্ছে। আসো আমরা একটু জেনে নিই। প্রথমে আসছে ব্রোকেন উইংড বার্ড, ডানা ভাঙা পাখি দ্বারা কি বোঝাতে চেয়েছে? সিম্বলাইজেস অ্যান এমলেস লাইফ, এটা বোঝাচ্ছে যে একটা আমাদের জীবনের আশাহীন একটা জীবন, সেটা বোঝাচ্ছে, লক্ষ্যহীন জীবন। ব্যারেন ফিল্ড দ্বারা বোঝাচ্ছে যে দ্য ফিল্ড হোয়ার নো ক্রপস গ্রো, যে ভূমিতে কোনো ফসল জন্মায় না। ইট সিম্বলাইজেস দ্য আনপ্রোডাক্টিভনেস অফ লাইফ, এটা জীবনের অনুৎপাদনশীলতা বোঝায়। ফ্রোজেন বলতে আমরা বুঝি হ্যাভিং টার্নড ইনটু আইস অ্যাজ আ কনসিকুয়েন্স অফ হেভি স্নোফল, বেশি তুষারপাতের কারণে যখন কোনো একটা ভূমি একদম তুষারাবৃত হয়ে যায় এবং অনুৎপাদনশীল হয়ে যায়, এরকম অবস্থাকে আমরা ফ্রোজেন বলে থাকি। রিসেস অফ দ্য মাইন্ড, রিসেস মানে অবকাশ, আমরা জেনেছি আগে এর অর্থটি। তাহলে এটার অর্থ হচ্ছে দ্য সলিটারি স্টেট অফ মাইন্ড, আমাদের মন যে যখন একাকিত্বে ভোগে তখন সেই অবস্থাকে কিন্তু আমরা সলিটারি বলে থাকি। নেক্সট আসো ডাস্টি। ডাস্টি দ্বারা কি বোঝাচ্ছে? লাইফলেস, যেটা একদম জীবনহীন, ডার্টি, নোংরা, গ্রিমি, ধুলাচ্ছন্ন, গ্রাবি, আনক্লিন, সবগুলোর অর্থ কিন্তু একই। মেক সামথিং কাম ট্রু, কোনো কিছুকে বাস্তবে রূপ দেওয়া, সত্যে পরিণত করা। টু অ্যাচিভ সামথিং, বি সাকসেসফুল। এরপরে আসছে ভ্যানিটি। ভ্যানিটি মানে হচ্ছে ভনিতা, আসলে আমরা যেটাকে অনেকটা ছলনা বলে থাকি। সামথিং ওয়ার্থলেস আর ফিউটাইল, যেটা একদম মূল্যহীন এবং ব্যর্থ হয়ে যায়। তাহলে পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ড্রিমসের যে ল্যাংস্টন হিউজের যে ড্রিম কবিতাটি আছে তার সামারি নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্ত থাকলো, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।